atoms and molecules. Atoms and molecules. মটকুল মানে অণু এবং পরমাণু। অণু এবং পরমাণু পরমাণু এবং অণু লেখা আছে। আচ্ছা অবভিয়াস। আচ্ছা পরমাণু এবং অণু, কারণ কি আছে যে অনেক পরমাণু মিলিয়া একটা অণু গঠন করে। ওকে আচ্ছা ঠিক আছে। দেখো ব্যাপার কি তাইছে, দেখো ঠিক আছে। দেখো কি তাইছে যে যারা আগে ভারতীয় এবং গ্রিক দার্শনিক আসলা, আমরা ভারতের ফিলোসফাররা হইম বা গ্রিক দেশের ফিলোসফাররা হইম, তারা কি তা করছিল যে পদার্থের অজ্ঞাত রূপ নিয়ে তারা চিন্তা ভাবনা করছিল। আমরা আগে দেখছিলাম যে পদার্থ মানে কি তা আছে, আমরা আগে প্রথম চ্যাপ্টারে শিখিয়েছি পদার্থ মানে যার কি আছে যে যার মাস আছে এবং যার ভলিউম আছে, নাকি যার ভলিউম যার ভর আছে এবং আয়তন আছে, তার আমরা কি তখন যে পদার্থ হই। এখন কি চাইছে যে ওই দার্শনিক গুলা ওই ফিলোসফার গুলা মানে পদার্থের কিছু রূপ আসলো যেটা মানে অজ্ঞাত আসতো, যেটা দেখতে আসলো না, এটা নিয়ে তাই কিতা করছিল যে তারা চিন্তা চর্চা করছিল। ঠিক আছে, হইতে গেলে ভারতীয় একজন দার্শনিক আসলা, হইতে গেলে মহর্ষি কনাদ আসলো, তাই তাই কিতা করছিল যে পদার্থের বিভাজ্যতা নিয়ে চিন্তা করছিল যে পদার্থের যদি আমরা ডিভাইড করি ভাঙতে থাকি তো কিতা হইব। এই দার্শনিকের মতে তাই কিতা করছিল যে আমরা যদি পদার্থরে যদি ভাঙতে থাকি আমরা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাইমু, যে ক্ষুদ্র কণাগুলারে আর ভাঙা যেত না, আর তাই ওই পদার্থ গুলার নাম কিতা দিছিলা পরমাণু হইয়া অভিহিত করছিলা। মহর্ষি কনাদ হইয়া একজন ভারতীয় দার্শনিক আসলা, তাই কিতা করছিল যে পদার্থের অবিভাজ্য ও বিভাজ্য কণিকারে কিতা নাম দিছিলা পদার্থের অবিভাজ্য কণিকারে কিতা নাম দিছিলা পরমাণু নাম দিছিলা। ওকে ইয়েস। ওরকম করিয়া কিতা আছে যে একজন আরেকজন কিতা আসলা যে ভারতীয় দার্শনিক আসলা, তার নাম হল পাকুদা কাইতিয়ামা। তাই এইগুলোর বিষয়ে আরো ডিটেল ভাবে করছেন, আরো ডিটেল স্টাডি করছেন, এবং তাই কইসলা যে এই কণাগুলা, এই যে আমরা কইছি যেটা হইতে গেলে যে পরমাণু হইতে গেছে, হ্যাঁ পদার্থের অবিভাজ্য কণাগুলা তাই কইছেন যে পরমাণু আছে, কইছেন যে এই কণিকাগুলা কিতা আছে যে কইছেন যে এই কণিকাগুলা সাধারণত যুক্ত অবস্থায় থাকে, মানে মিলিয়া থাকে, জয়েন হইয়া থাকে হইতে গেলে। আর যার ফলে তাই কিতা করছেন যে যার ফলে এই পরমাণুগুলা সবগুলা, এই কণিকাগুলা সবগুলা যুক্ত হইয়া থাকে এবং যার ফলে একটা পদার্থের সৃষ্টি হয়, নাকি দা অনেক অবভিয়াস। অনেকটা পরমাণু এক জায়গার মধ্যে মিলিত হওয়ার ফলে কি তাই যে একটা পদার্থের সৃষ্টি হয়, নাকি দা। একই সময়ে এটা তো আমরা ভারতীয় দার্শনিকের কথা বললাম, মহর্ষি কনাদ এবং পাকুদা কাইতিয়ামা। কাইতিয়ামা। ওকে আমরা বুঝে গেছি। অহম করিয়া সেম একই টাইমে গ্রিক ফিলোসফার আসলে গ্রিক, এটা হলো আমরা ভারতীয় দার্শনিকের কথা বলবো, এটা গ্রিক দার্শনিকের কথা বলবো। ওরকম করে গ্রিক দার্শনিক একই সময় ডেমোক্রিটাস এবং লিউসিপাস, ওরকম করে আরেকজন দুইজন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস এবং লিউসিপাস, তাই কিনা কইছিল যে তাই কইছিল যে আমরা পদার্থরে ভাঙতে থাকবো। তারা কইছিল যে আমরা যদি পদার্থরে ভাঙতে থাকি এবং ভাঙতে থাকলে পদার্থ এমন একটা অবস্থা তাইব যখন পদার্থরে আর আমরা ভাঙতে দিতে পারতাম না,
পদার্থ আর আমরা কিতা করতে পারতাম না, ভাঙতে পারতাম না। আর আসলে আর ডেমোক্রিটাস যে কিতা আসলে একজন গ্রিক দার্শনিক আসলা, ডেমোক্রিটাস না কিতা, ওকে, যে গ্রিক দার্শনিক আসলা তাই পদার্থরে তাই কইসা যে পদার্থরে আমরা এমন ভাবে বিভাজ্য করতে করতে এমন একটা সময় যে আমরা পদার্থরে আমরা বিভাজ্য করতে পারতাম না, আর তাই ওই অবিভাজ্য কণাটার নাম কিতা দিসলা, অ্যাটম দিসলা। ঠিক আছে, হতে গেলে আমরা যেটা ভারতীয় দার্শনিক যারা পরমাণু খুঁজলা তারা এখানে অ্যাটম দিসলা। ঠিক আছে, ওকে। নাম অ্যাটম মানে কিতা আছে, অ্যাটমের মানে কিতা হইলো যে অবিভাজ্য, অ্যাটমের মতলব কিতা হইলো অবিভাজ্য। ওকে, ঠিক আছে। তারপরে কিতা বলছেন যে দেখো, তারপরে অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে হইতে গেলে নাকি অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে, 18th সেঞ্চুরির লেট দিকে, 18th সেঞ্চুরি এন্ড দ্য এন্ড অফ 18th সেঞ্চুরি, এন্ড অফ 18th সেঞ্চুরির শেষ দিকে, অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে কিতা করছিল যে মৌল এবং যৌগের পার্থক্যটা তারা বুঝতে পারছিল। আমরা শিখছি যে মৌল আমরা শিখছি না, মৌল এবং যৌগের কথা পড়ছি না পড়ছি না? মৌল কেমনে হয়, মৌলের মধ্যে যেগুলা পরমাণু থাকে তারা একই প্রকারের থাকে, একই সংযুতি বিশিষ্ট পরমাণু থাকে, তার কম্পোজিশন সেম থাকে। এবং যৌগ কিতা হয় যে ওই রকমই মৌল, কয়েকটা মৌল মিলিয়া কিতা হইব, যৌগ উৎপন্ন হইব। ক্লিয়ার? ঠিক আছে, অতটা বুঝছি, আমরা একটা বেসিক জিনিস বুঝলাম মৌল ব্যাপারে, আমরা ইন্ডিয়ান ব্যাপারে বা এগুলো শুরুয়াত সেমনি হইলো, খেয়ে কিরকম কিতা করলো। ঠিক আছে, আমরা দেখলাম। এখন দেখো রাসায়নিক সংযোগের কিছু আমরা সূত্র সমূহ দেখবো। রাসায়নিক সংযোগ আমরা জানি, রাসায়নিক সংযোগ কেমিক্যাল কম্বাইনেশন বা রাসায়নিকের মধ্যে দেখি অনেকটা কম্বাইনেশনের ফলেই কিছু জিনিসের, নতুন জিনিসের আবিষ্কার হয় হইতে গেলে। তো আমরা কিছু জিনিস দেখবো রাসায়নিক সংযোগের সূত্র সমূহ হইতে গেলে। লজ অফ কেমিক্যাল কম্বাইনেশন, প্রথমটা লেগে ল অফ কনজারভেশন অফ মাস, প্রথমটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ভর সংরক্ষণ সূত্র, ভর সংরক্ষণ সূত্র, ল অফ কনজারভেশন অফ মাস, ল অফ কনজারভেশন অফ মাস। ওকে, এটার মানে কিটা বুঝা যায় জানো নি? ল অফ কনজারভেশন অফ মাস মানে সংরক্ষণ, ভরের সংরক্ষণ মানে ভর বাঁচাইয়া থাকা, ভর বাঁচিয়া থাকতো, ভর খরচ হইতো না, ভর নষ্ট হইতো না, না ভর উৎপন্ন হইতো। এটার মানে কিটা বুঝা যায়, এই সূত্রটার মানে কিটা বুঝা যায় জানো নি? এই সূত্রটার মানে এটা বুঝা যায় যে সময় রাসায়নিক বিক্রিয়া হইব, যে সময় কেমিক্যাল রিয়াকশন হইব, এট দ্য টাইম অফ কেমিক্যাল রিয়াকশন, রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার সময় কি দেবে জানো নি? হওয়ার সময় না ভর কিতা হইব, না ভর কিতা হইব কমবো, আর না ভর নতুন সৃষ্টি হইব। বুঝছো কিতা হইছি? হ্যাঁ, মনে করো যে আমরা যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন নেওয়ার পরে আমরা কিতা হইছে, জল হইছে নাকি দা হইছে, তো জল হইছে তো। হ্যাঁ, ওটাই কথা আছে যে এখানের মধ্যে যে সময় বিক্রিয়া হওয়ার পূর্বে তার একটা ভর আসলো, তার একটা ভর আসলো, বুঝছে তো, দুটা কম্বাইন হওয়ার পরে তারও একটা ভর আসলো, বুঝছে, দুটার ভর যেটাই হইব, আমি এখানে ভর দেখাইলাম না, দুটার ভর যেটাই তার মাস হইব, তার সাম হইব, এটা কি দেব তার লগে ইকুয়াল হইব। মানে বিক্রিয়াটা হওয়ার সময় বা বিক্রিয়াটা হওয়ার যে সময় হইছে, বিক্রিয়কের মধ্যে যেগুলা কিতা আছে যে ভর আছে, এবং বিক্রিয়াজাত পদার্থ হইতে গেলে তার আমরা ক্লাস আমরা গিয়া পরের দিকে পড়বো, এগুলা এলো গিয়া কিতা আছে যে রিয়াক্টেন্টস আছে, এগুলা কিতা আছে প্রোডাক্ট আছে। তো রিয়াক্টেন্টস এর যেগুলা মাস থাকবো আর কিতা যে প্রোডাক্টের যেটা মাস থাকবে এগুলো ইকুয়াল থাকবে নাকি দা। ভর সংরক্ষণ সূত্র আমরা এটাই বুঝাই যে, ভর সংরক্ষণ সূত্র মতে আমরা এটা বুঝি যে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে ভর সৃষ্টি হয় না, ভর ধ্বংস হয় না। ঠিক আছে, কিতা হইছি? হ্যাঁ, law of conservation mass states that mass can neither be created nor destroyed in a chemical reaction. Clear? বুঝা গেছে? আমরা এটা বুঝছি। তারপরে আমরা নেক্সট কোয়েশ্চন হলো, নেক্সট একটা ল হইলো কিতা আছে কোসাইন, নেক্সট আমরা ল আছে কিতা স্থির অনুপাত সূত্র, স্থির অনুপাত সূত্র, এগুলো সব কেমিক্যাল কম্বাইনেশনের রাসায়নিক সংযোগেরই আছে।
সূত্র এটা মানে এটার ইংলিশ টাইলগা কিতা আছে যে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, ল অফ কনস্ট্যান্ট মানে স্থির, প্রপোর্শন মানে অনুপাত, সমানুপাতে নাকি তা কনস্ট্যান্ট প্রপোর্শন। ওকে, এটাই আসলে কিতা হয়, এটাই আসলে কিতা হয় যে আমরা শিখছি, একটু আগে শিখছি আবার যে জল, জল কিতা একটা যৌগ, শিখছি কিনা না, জল একটা যৌগ শিখছি। তো এখন কইছি আমরা জল যে সাখান থেকে আনি, আমরা ট্যাপ ওয়াটার থেকে আনি, আমরা নদী থেকে আনি, আমরা নালা থেকে আনি, বৃষ্টির জল লই, যে কোনো জায়গা থেকে আমরা জল লই, যে কোনো উৎস হোক না কেন, হাইড্রোজেন আর অক্সিজেনের যেটা ভরের যেটা অনুপাত থাকবো, হাইড্রোজেন অক্সিজেনের যেটা ভরের অনুপাত থাকবো, কত থাকবো 1:8, সরি 1:8 থাকবো, 1:8 থাকবো। হাইড্রোজেনের ভর কত, হাইড্রোজেনের ভর 1 আছে এবং অক্সিজেনের ভর কত আছে 8 আছে। দেখো দিকে মাস অফ অক্সিজেন, হাইড্রোজেনের মাস কত আছে 1.008, মানে তার আমরা 1 ধর্ম, এবং এখানে অক্সিজেনের মাস কত আছে, অক্সিজেনের মাস মোটামুটি আমরা কি ধর্ম এখানের মধ্যে পারমাণবিক সংখ্যা না, পারমাণবিক ভর বুঝে না 1.8। আচ্ছা ঠিক আছে, কি আছে যে ওরাই পাইছি যে ইয়েস দেখিতে আছে ইয়েস। আসলে দেখো অক্সিজেন হাইড্রোজেনের অ্যাকচুয়ালি 1 আছে, অক্সিজেনের কত আছে কোসাইন, অক্সিজেনের 15.99 মানে 16 আছে। আমি অন্য দেখিয়ে দিলাম হাইড্রোজেনের ভর আছে মাস অফ মাস, হাইড্রোজেনের কত আছে কোসাইন 1, অ্যাপ্রক্স 1 ধরমু, অক্সিজেনের কত আছে কোসাইন 16, 8 না 16, অক্সিজেনের 16 নানি, অক্সিজেনের কত, অক্সিজেনের লাগা 15.99 মানে 16 নানি, 16 এর কারিব নানি, ইয়েস। কিন্তু খেয়াল রাখিও জল বনতে গেলে কি তা করতে লাগে কোসাইন, হাইড্রোজেনের 2টা পরমাণু লাগে, অক্সিজেনের 1টা লাগে জানি, তার লাগি তার কি চাইবো 2x1 মানে 2, বুঝছো নি, অক্সিজেনের 1 মানে কত হইব 16, বুঝছো নি কিটা, 2 আর 16 যদি আমরা কাটকুট করে কত হইব 2 একে 2 আর 2 গুণা 16, তার লাগে আমরা কিটা কইতাম যে তার অনুপাত কত হইতে লাগবো 1:8 নাকি দা, ওটাই কইছে জল যেখান থেকে আউক ভাই, জল যেখান থেকে আউক হাইড্রোজেন আর অক্সিজেন অনুপাত কিটা থাকবো 1 থাকবো, সরি 1:8 থাকবো। ওরকম করিয়া কিটা করাইছে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার মধ্যে ওরকম করিয়া অ্যামোনিয়ার মধ্যে দেখো, অ্যামোনিয়ার মধ্যে অ্যামোনিয়া যদি আমরা বানাইতে যেতাম, অ্যামোনিয়ার মধ্যে অ্যামোনিয়া AMMONIA, অ্যামোনিয়ার মধ্যে কিটা কিটা থাকে হোসাইন, হাইড্রোজেন থাকে আর ইয়েস নাইট্রোজেন থাকে আর হাইড্রোজেন থাকে। খেয়াল রাখিও নাইট্রোজেনের হাইড্রোজেনের ভর কত হোসাইন আমরা একটু আগে শিখছি 1, আর নাইট্রোজেনের ভর কত হোসাইন 14, নাইট্রোজেন NN ইয়েস 14 পয়েন্ট কত 007, ইয়েস আমরা 14 ধরবো না নি, নাইট্রোজেন 14.007, দ্যাট ইজ আমরা নাইট্রোজেন 14 ধরবো, ইয়েস। এখন অ্যামোনিয়ার মধ্যে অ্যামোনিয়া মানে কি তুমি অ্যামোনিয়া জানো নি, অ্যামোনিয়ার সংকেতটা কিটা জানো নি রে NH3, বলছেন কিটা NH3, নাইট্রোজেনের 1টা পরমাণু, হাইড্রোজেনের 3টা পরমাণু নাকি দা, তো তার অনুপাতটা কিটা বলছেন, নাইট্রোজেন কিটা হইলো তার 1, সরি নাইট্রোজেন 14 নানি আর হাইড্রোজেন 3 আছে, তাহলে 1 পূরণ 3 মানে 3 হয়ে গেল। তার লাগে আমরা কইছি অ্যামোনিয়া বানাইতে গেলে অ্যামোনিয়ার মধ্যে যেহেতু কিটা আছে যে হাইড্রোজেন এবং নাইট্রোজেন যেটা থাকে, তবে কি চাইবো তার উৎস যে কোনো হোক না কেন বা যে কোনো প্রক্রিয়াতে তার প্রসেস হোক না কেন, যে কোনো প্রসেস তুমি তার অ্যামোনিয়া বানাও, হাইড্রোজেন আর নাইট্রোজেন তো তুমি লাগবাই, যে কোনো প্রসেসে তুমি বানাও না কেন, হ্যাঁ তার কি চাইবো, তার কি অ্যামোনিয়া হওয়ার পরে বা প্রডিউস হওয়ার পরে তার মধ্যে ভরের অনুপাত কি চাইবো, ভরের অনুপাত কি চাইবো 14:3, ঠিক আছে। তার জন্য আমরা তার কি তখন আমরা ভর অনুপাত সূত্র কইমু, ক্লিয়ার না নি, বুঝা গেছে না নি, ওটাই হয়েছে গিয়া এটা আমরা দেখছি ভর সংরক্ষণ সূত্রের ব্যাপারে আমরা পড়ছি এবং স্থির অনুপাত সূত্রের ব্যাপারে পড়ছি নাকি দা, দিস ইজ আওয়ার হোয়াট ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, ক্লিয়ার। তো তোমরা এই দুটোর ব্যাপারে গিয়া পড়বাই, নেক্সট ক্লাসে আমরা আরো থোড়া দেখাই দিলাম।